শোনা যাচ্ছে? আজকে সমস্যা হলো কেন? এখন শোনা যাচ্ছে? এখন সাউন্ড কি শোনা যাচ্ছে আমার? থ্যাংক ইউ। এখন শোনা যাচ্ছে। আজকে আমাদের ক্লাস হচ্ছে রোমান্টিক লিটারেচার, ইংরেজি সাহিত্যের সবচেয়ে, যদি বলি, সবচেয়ে সুন্দর পিরিয়ড। ওকে, শোনা যাচ্ছে। সবাইকে অনেক ধন্যবাদ। আজকে তাহলে আমরা পড়া শুরু করি। 4:30 বেজে গেছে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রোমান্টিক লিটারেচার। তো রোমান্টিক লিটারেচারটা কিভাবে রোমান্টিক হলো লিটারেচারটা, এটা আসলে রোমান্টিসিজমটা কি, আগে আমাদের এটা জানতে হবে। আমাদের একদম যখন একটু জ্ঞান হয় বা বুঝ হয়, বা আমরা যখন একটু বড় হই বা মানে কিশোরকালে পড়ি বা যৌবনে পড়ি, আমরা মনে করি কি রোমান্টিসিজম বা রোমান্টিক শব্দটা মানে হচ্ছে কারোর প্রতি কারো ভালো লাগা, ভালোবাসা, বা কারো যদি কারোর প্রতি কি অনুভূতি কাজ করে, এগুলোকে মনে হয় রোমান্টিক বা রোমান্টিসিজম বলে। আসলে কিন্তু রোমান্টিক এবং রোমান্টিসিজমের যদি প্রকৃত ব্যাখ্যা দেয়া হয়, এই ধরনের শুধু অনুভূতি নয়, আরো অনেক জিনিস রয়েছে রোমান্টিসিজম এবং রোমান্টিকতার ভিতরে। ঠিক আছে, মানে রোমান্টিসিজম মানে কারো প্রতি কারো ভালোবাসা নয়, অনুভূতি নয়। রোমান্টিসিজমের ব্যাখ্যাটা সুন্দরভাবে লিরিক্যাল ব্যালাডসে ফুটে উঠেছে। এখন প্রশ্ন হলো যে লিরিক্যাল ব্যালাডসটা কি? এটা বলার আগে রোমান্টিসিজমের সংজ্ঞাটা আমি দিচ্ছি। রোমান্টিসিজম মানে হচ্ছে অ্যাপ্রিসিয়েশন অফ বিউটি, মানে সৌন্দর্যকে প্রকাশ করা, সৌন্দর্যকে প্রশংসা করা, সৌন্দর্যকে অনুভব করা। হতে পারে এটা তোমার প্রিয়ার চোখ, তুমি যাকে ভালোবাসো তার চোখ হতে পারে, তার চুল হতে পারে, তার একটা পরিহিত জামা হতে পারে। এমনকি তুমি যদি চোখের দুয়ার খুলে যদি বাইরে বের হও, একটা গাছ হতে পারে, একটা মাঠ হতে পারে, একটা নদী হতে পারে, কিংবা ছোট্ট একটা ড্যাফোডিল, একটা হলুদ কালারের ফুলও রোমান্টিসিজম হতে পারে। মানে এটা হচ্ছে এক ধরনের ফিলিংস, যেই ফিলিংসটা তোমাকে ব্যক্তি স্বাতন্ত্র্যতা ভাব তৈরি করে তোমার ভিতরে সৌন্দর্যের প্রতি, বিউটির প্রতি, নেচারের প্রতি ভালো লাগা কাজ করায়। ঠিক আছে, এখানে লাভ ফর নেচার রোমান্টিসিজমের প্রথম স্তম্ভ। তুমি যদি রোমান্টিক হতে চাও, তোমাকে প্রথমেই আগে প্রকৃতিকে ভালোবাসতে হবে। মানুষ পরে, আগে কিন্তু প্রকৃতিতে। দেখো, আমরা যখন পৃথিবীতে আসি, আমরা ফার্স্ট প্রকৃতিতে আসি, তারপর মানুষকে দেখি, চিনি। ঠিক আছে, তাহলে রোমান্টিসিজমের ফার্স্ট স্টেপ হচ্ছে প্রকৃতিকে ভালোবাসতে হবে, প্রকৃতিকে চিনতে হবে, অন্তর্দৃষ্টি দিয়ে প্রকৃতির যে সৌন্দর্যগুলো তা উপলব্ধি করতে হবে, আর সেটাই হলো রোমান্টিসিজম। তারপর হচ্ছে সাধারণ মানুষের প্রতি তোমার মমত্ববোধ, ভালোবাসা জাগতে হবে। তারপরে হচ্ছে তোমার সুপার ন্যাচারাল কিছু যে বিলিফ, যে আমাদের সমাজে যে আমরা যে সুপার ন্যাচারালিজম, এই জিনিসটাকেও রোমান্টিক কবিরা রোমান্টিক ওয়েতে কবিতাতে এনেছে, মানে রোমান্টিসিজমকে সুপার ন্যাচারালিজমের সাথে ব্লেন্ড করেছে। এটা ছিল একটু সফট, কিন্তু যখন সুপার ন্যাচারালিজম যখন এলিজাবেথান পিরিয়ডে ছিল, ওই সুপার ন্যাচারালিজম, ধরো হ্যামলেটের যে বাবারটা, এটা ছিল একটা ভয়মূলক, যে তোমাকে ভীতি তৈরি করতেছে। কিন্তু এখানের যে সুপার ন্যাচারালিজমটা, সেটা ছিল ভয়মূলক না, সেটা ছিল তোমাকে দেখে এই জিনিসটার প্রতি এক ধরনের রোমান্টিকতা তৈরি হয়। মানে ধরো এটা একটা হতে পারে একটা গোস্ট, কিন্তু গোস্টটাকে এমন ভাবে আবির্ভাব করা হয়েছে যে তোমার মনে হচ্ছে যে তুমি তাকে দেখেছো, তার সাথে তোমার কথা হয়েছিল, মানে সেটাকে ভীতিকর ভাবে উপস্থাপন করা হয়নি। তাহলে রোমান্টিসিজম মানেই হচ্ছে সামথিং লুসিড, সামথিং সিম্পল, সামথিং অ্যাপ্রিসিয়েশন অফ বিউটি, লাভ, নেচার। ঠিক আছে, তাহলে রোমান্টিসিজম জিনিসটা কি? রোমান্টিসিজম জিনিসটা মানে হচ্ছে প্রেমিক প্রেমিকার ভালোবাসা না,
যেটা আমরা সাধারণত রোম্যান্স বলতে বুঝি বা রোমান্টিকতা বলতে বুঝি। তুমি যদি একটা ড্যাফোডিল ফুল, একটা হলুদ কালারের ফুল দেখে তুমি যদি লাফাতে থাকো, একটা রেইনবো রংধনু দেখে লাফাতে থাকো, তাহলেই তুমি একটা রোমান্টিক মানুষ। রোমান্টিক মানুষ হচ্ছে যে তার যে 5টি সেন্স রয়েছে, 5 সেন্স রয়েছে, এই সেন্স গুলোকে সে যখন প্রকৃতির সাথে অ্যাসোসিয়েট করায়, প্রকৃতির সাথে মিশিয়ে ফেলে, সে যখন সবকিছু বুঝতে পারে। ধরো দেখো একটা মানুষ, বৃষ্টি হচ্ছে, ধুম মেরে বসে আছে, তখন আমরা বলি দেখ কি আনরোমান্টিক মানুষ রে, বৃষ্টি হচ্ছে কিন্তু তার ভিতরে কোনো স্পন্দন কাজ করছে না। তোমার ভিতরে যদি বাইরে বৃষ্টি হয়, স্পন্দন কাজ করে, তাহলেই তুমি একটা রোমান্টিক মানুষ। রোমান্টিসিজমে দেখো জল পড়ে পাতা নড়ে, রবীন্দ্রনাথ ঠাকুর বলছিল। এই কথাটা কিন্তু একটা রোমান্টিক লাইন। কারণ কি, দেখো জল পড়ে পাতা নড়ে, সহজ কথা মনে হচ্ছে, কিন্তু এটা না। এটা মানে হচ্ছে এখানে যে জল, এটা পৃথিবীর সৃষ্টি বা কিছু বিগিনিং, ঠিক আছে। পাতা নড়ে মানে দ্যাট মিন্স এখানে প্রকৃতি এই যে জলের সাথে তার কি করতেছে, পাতাটা নাড়াইতেছে, সে সাড়া দিচ্ছে, ঠিক আছে। তো এই জিনিসগুলাই হচ্ছে রোমান্টিসিজম, যে তুমি একটা কোনো জিনিসকে আবেগ দিয়ে, সৌন্দর্য দিয়ে, প্রকৃতি দিয়ে, ভালোবাসাকে দিয়ে যখন উপলব্ধি করবা, সেটাকে আমরা বলবো রোমান্টিসিজম। রোমান্টিসিজমের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ইন্ডিভিজুয়ালি তুমি স্বতন্ত্র হতে হবে, ঠিক আছে। তুমি একটা, সব মানুষের ভিতরে তোমার একটা নিজস্ব বৈশিষ্ট্য থাকতে হবে, লাভ ফর নেচার থাকতে হবে, তোমার ভিতরে স্বতঃস্ফূর্ততা থাকতে হবে, তাহলে তুমি রোমান্টিক মানুষ হবা। খেয়াল করে দেখো, একটা ট্রানজিশন হয়েছে। আমরা যখন রেস্টোরেশন পিরিয়ড বা নিউ ক্লাসিক্যাল এজ পড়েছি, তখন সমাজের মানুষ যে উচ্ছৃঙ্খল বা স্নোবারি বা অ্যাবসার্ডিটি ছিল, সেই জিনিসগুলা তখন ওই সাহিত্যকর্মে ফুটে উঠেছে। রেপ অফ দ্য লকে বেলিন্দাকে মকারি করা হয়েছে, জনাথন সুইফটকে হুইমনিমের চরিত্র দ্বারা মানুষকে বলা হয়েছে, মানুষের স্বভাব তুলে ধরা হয়েছে যে মানুষ হচ্ছে করাপ্টেড। বিভিন্ন চরিত্র, বিভিন্ন গল্পে ওয়ে অফ দ্য ওয়ার্ল্ডে অবৈধ প্রেমের জিনিসটাকে তুলে ধরা হয়েছে, যে সমাজটা কিরকম ছিল একটা রিফ্লেকশন করছে সেই লিটারেচারটা। কিন্তু সেই লিটারেচারের পরের সময়ে ফ্রেঞ্চ রেভুলেশন হয়েছে, যেই রেভুলেশনে কি করা হয়েছে, ষোড়শ লুইকে গিলিটিনের মাধ্যমে হত্যা করা হয়েছে। গিলিটিনের মাধ্যমে হত্যা করার পর জনগণের যে মূল্য, সেটা অনুভূত হয়েছে, সাধারণ জনগণের মূল্য। তাহলে লিটারেচারটা বা সমাজটা কার কাছে চলে গেল, সাধারণ মানুষের কাছে চলে গেল। যার কারণে সাধারণ মানুষের কাছে চলে যাওয়াটাই, এই জিনিসটা, এই যে অনুভূতিটা, এটা যারা ওই সময়ের লেখক ছিলেন তাদের মাঝে উদ্বুদ্ধতা একটা তৈরি করেছে। কার ভিতরে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ভিতর, কিটসের ভিতর, শেলির ভিতর। তারা তখন ভাবলো যে সাধারণ মানুষের কথা বলবে, প্রকৃতির কথা বলবে, জনগণের কথা বলবে, ফুল নদী এসবের কথা বলবে। এই জন্য হঠাৎ করে সমাজের রিফ্লেকশন থেকে এটা চলে গেল প্রকৃতির মাঝে, ব্যক্তির মাঝে, সাধারণ মানুষের মাঝে। আর সেজন্যই সেটাকে বলে রোমান্টিক লিটারেচার। আর এই শুরুটা কখন হলো? প্রথম হলো নিউ ক্লাসিক্যাল এজে এইসব স্নোবারি, অ্যাবসার্ডিটি বা স্যাটায়ার ছিল। তারপরে আসলো ফ্রেঞ্চ রেভুলেশন। ফ্রেঞ্চ রেভুলেশনের যে শেষ মুহূর্তটা, তখন একটা গুরুত্বপূর্ণ ঘটনা 1798 সালে ঘটলো। এই গুরুত্বপূর্ণ ঘটনাটা ছিল উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেলর কোলিজ নামক দুইজন কবি 1798 সালে একটা কি করলো, কবিতার সংকলন বের করলো, যেটার নাম হচ্ছে লিরিক্যাল ব্যালেডস। ব্যালেডস মানে কি, গীতি কবিতা, ঠিক আছে, লিরিক্যাল ব্যালেডস। লাইটটা অফ করে দিলে ভালো হতো। আচ্ছা, লাইটটা অফ করে দিচ্ছি, লাইটটা অফ করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো 1798 লিরিক্যাল ব্যালেডস কি হলো, প্রকাশিত হলো। এই লিরিক্যাল ব্যালেডসটা জিনিসটা কি, এটা এটা কি করে, এটা হচ্ছে একটা কতগুলো কবিতার সংকলন। এই যে কবিতার সংকলন ছিল, এই সংকলনের ভিতরে মোট 23টি কবিতা ছিল, মোট 23টি কবিতা ছিল। মূলত এই কবিতাগুলোই একটা কর্নারস্টোন বা মাইলস্টোন স্থাপন করে। এই যে কবিতাগুলো, এই কবিতাগুলো একটা নতুন ট্রেন্ড সেট করে,
ঠিক আছে, যেমন দেখো নতুন কি আসে, যেমন এই যে হ্যাভ এ রিল্যাক্স, সি ইউ, নট ফর মাইন্ড, এটা একটা কি করছে, একটা মকারি ট্রেন্ড স্থাপন করছে। আরেক সময় দেখবা আরেকটা আসবে, যে এক এক সময় এক একটা কথা দিয়ে একটা ট্রেন্ড সেট করে, এটা হোক মকারি হোক অন্য জিনিস। ঠিক এই যে লিরিক্যাল ব্যালেন্সটা প্রকাশ হলো এই 23টি কবিতা দিয়ে, তখন একটা ট্রেন্ড সেট করছে, সেটা হলো রোমান্টিক ট্রেন্ড। এখানে 23টি কবিতার ভিতরে 19টি কবিতা রয়েছে ওয়ার্ডসওয়ার্থের, 19টি কবিতা রয়েছে ওয়ার্ডসওয়ার্থের, 19 কবিতা ওয়ার্ডসওয়ার্থ, ওয়ার্ডসওয়ার্থ কে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আর চারটি কবিতা হচ্ছে কলিরিজের, স্যামুয়েল টেলর কলিরিজের। ঠিক আছে, আমি তাহলে কি বলছি দেখো, আবার কনফিউশন হবে না। 1798 সালে লিরিক্যাল ব্যালেডস প্রকাশের মাধ্যমে রোমান্টিক এজের সূচনা হয়েছে। লিরিক্যাল ব্যালেডস ছিল 23টি কাব্যের কবিতার সংকলন, যার ভেতরে 19টি কবিতা রয়েছে ওয়ার্ডসওয়ার্থের, 4টি কবিতা রয়েছে স্যামুয়েল টেলর কলিরিজের। এখানে খেয়াল করে দেখো, এজন্য লিরিক্যাল ব্যালেডসকে বলা হয় ম্যানিফেস্টো অফ রোমান্টিসিজম, মানে রোমান্টিসিজমের ইস্তেহার বলা হয় কাকে, লিরিক্যাল ব্যালেডস কে বলা হয়। লিরিক্যাল ব্যালেডস যখন 1798 সালে প্রকাশ করা হয় তখন শুধু নাম ছিল লিরিক্যাল ব্যালেডস, কিন্তু 1800 সালে যখন আরেকটা মানে আরেকটা সংস্করণ বের করলো, তখন প্রিফেস কথাটা জুড়ে দেওয়া হয়েছে, মানে দ্যাট মিন্স প্রিফেস টু লিরিক্যাল ব্যালেডস 1800 সালে বলা হয়। তাহলে প্রথম কিন্তু প্রিফেস টু কথাটা ছিল না, প্রথম শুধু ছিল লিরিক্যাল ব্যালেডস, প্রিফেস কথাটা পরে এসেছে, প্রিফেস কথাটা কি হয়েছে, পরে এসেছে। প্রিফেস কথাটা কখন এসেছে, পরে এসেছে 1800 সালে। 1798 সালে যখন ছিল সেটা তখন ছিল শুধু লিরিক্যাল ব্যালেডস। এখানে একটা মজার জিনিস দেখো, কেন এটাকে রোমান্টিক ম্যানিফেস্টো বলা হয়। কবিতা জিনিসটা কি, কবিতা জিনিসটা দেখো, কবি হতে হলে তোমাকে ভাবুক হতে হবে, কবি হতে হলে তোমাকে 8-10টা সাধারণ মানুষ থেকে একটু ভিন্ন হতে হবে। তো কবি যারা হয় তারা ভিন্ন হয়, তাদের যে সৃষ্টিকর্ম হয় তা হয় অসামান্য। এই অসামান্যটা কিভাবে অসামান্য হয়, এই জিনিসটা অসামান্য তখনই হয় যখন সে একটা স্মৃতি থেকে, কল্পনা থেকে, এই কল্পনাগুলোকে, তার সুন্দর মুহূর্তগুলোকে কাব্যের মাধ্যমে, কবিতার লাইনের মাধ্যমে, শব্দের মাধ্যমে একটা কি করে, একটা স্পন্টেনিয়াস বিস্ফোরণ ঘটায়, ওভারফ্লো ঘটায় তার ফিলিংসটা, তার আবেগটার। এই সংজ্ঞাটাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ দিয়েছেন। কিরকম দেখো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিরিক্যাল ব্যালেডসে কবিতার সংজ্ঞা দিয়েছেন, পরীক্ষায় আসার মতন গুরুত্বপূর্ণ কোটেশন। দেখো, পোয়েট্রি, কবিতা is the spontaneous overflow of powerful feelings। এর মানে হচ্ছে কবিতা হচ্ছে স্বতঃস্ফূর্ত শক্তিশালী আবেগের স্ফুরণ। স্ফুরণ মানে কি, মানে আবেগ উঠলে ওঠা, ওভারফ্লো মানে এখানে হচ্ছে উঠলে উঠছে, তার শক্তিশালী আবেগটা যখন উঠলে ওঠে তখন এটা কবিতা তৈরি করে। আর এটা কোথা থেকে অরিজিন হয়, এটা কোথা থেকে বের হয়, দেখো, it takes its origin from emotion recollecting tranquility। দেখো, it takes, এটা নেয়, its origin, এটার সৃষ্টি কোথা থেকে, from emotion, আবেগ থেকে। আবার এই আবেগটা কোথা থেকে আসে, recollected মানে সংগ্রহীত হয়েছে, কোথা থেকে, ট্র্যাঙ্কুইলিটি মানে নীরবতা, নিস্তব্ধতা। ঠিক আছে, ট্র্যাঙ্কুইলিটি মানে একদম নিঃসঙ্গতা থেকে, তোমার নীরবতা থেকে এই ইমোশনটা তোমার তৈরি হয়েছে। আর ইমোশনটা যখন তৈরি হয়েছে, তুমি যখন কবিতাটা লিখেছো, এটা একটা ওভারফ্লো কি হয়েছে, পাওয়ারফুল ইনফ্লুয়েন্স হয়েছে। এর মানে সহজ ভাষায় যদি বলি, কবিতা হচ্ছে পাওয়ারফুল ফিলিংস এর এক ধরনের স্পন্টেনিয়াস ওভারফ্লো। কবিতা হয়েছে পাওয়ারফুল ফিলিংস এর স্পন্টেনিয়াস ওভারফ্লো। তাহলে আমি এটা মুছে ফেলছি, এটা লিরিক্যাল ব্যালেডস এর ভিতরে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিখেছিল। তো আজকে যেহেতু আমাদের রোমান্টিক পিরিয়ডের সূচনা হয়েছে, আমরা আগে একটু দেখে নেই রোমান্টিক পিরিয়ডের ব্যাপ্তিটা কত। যেহেতু
আমরা জানি লিরিক্যাল ব্যালেন্স দিয়ে সূচনা, যেহেতু আমরা জানি যে লিরিক্যাল ব্যালেন্স দিয়ে সূচনা, তাহলে 1798 থেকে 1832 পর্যন্ত হচ্ছে রোমান্টিক পিরিয়ড। রোমান্টিক পিরিয়ড। এই পিরিয়ডে কবিরা, এই পিরিয়ডে 6 জন কবি পাওয়া গেছে, উল্লেখযোগ্য কবি পাওয়া গেছে। এই কবিদের বৈশিষ্ট্য হচ্ছে তারা হচ্ছে রোমান্টিক পয়েট, কিন্তু এর ভিতরে আবার শ্রেণীবিন্যাস রয়েছে। যেমন একজন কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তিনি হচ্ছেন প্রকৃতির কবি নামে খ্যাত। একজন কবি শেলি, উনি হচ্ছে বিদ্রোহের কবি নামে খ্যাত। একজন কবি স্কল্ডিজ, উনি হচ্ছে সুপারন্যাচারাল পয়েট নামে খ্যাত। কিডস, হ্যাঁ, যে জন কিডস, উনি হচ্ছে সৌন্দর্যের কবি নামে খ্যাত। তাহলে এই যে তারা সবাই রোমান্টিক পয়েট, কিন্তু ইন্ডিভিজুয়ালি তাদের একটা উপাধি রয়েছে। আর এখানে এই রোমান্টিক কবিদের ভিতরে কিছু কিছু কবি লেক ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করেছিলেন, এজন্য তাদেরকে বলা হয় লেক পয়েট। এই কবি ছিলেন 3 জন, ঠিক আছে। প্রথম জন হচ্ছে রবার্ট সাউথি, দ্বিতীয় জন হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ, তৃতীয় জন হচ্ছে কলরিজ। তাহলে 3 জন লেক পয়েট ছিলেন। লেক পয়েট কেন বলা হতো? তারা লেকের মানে ইংল্যান্ডের যে লেক শহরগুলা, ডিস্ট্রিক্ট শহরগুলা, সেই শহরগুলাতে হয়েছিলেন, তার জন্য তাদেরকে লেক পয়েট বলা হতো। আর লেক পয়েট ছিলেন 3 জন, ওয়ার্ডসওয়ার্থ, কলরিজ আর হচ্ছে রবার্ট সাউথি। এখানে খেয়াল করে দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন এই পিরিয়ডটা, কারণ দেখো এই পিরিয়ডের কাউকে তুমি ফেলতে পারবে না। কেন ফেলতে পারবে না? ওয়ার্ডসওয়ার্থ থেকেও প্রশ্ন আসে, কিডস থেকেও প্রশ্ন আসে, শেলি থেকেও প্রশ্ন আসে। সবচেয়ে বেশি প্রশ্ন আসে এখান থেকে কিডস, কলরিজ আর ওয়ার্ডসওয়ার্থ, ঠিক আছে। কিন্তু পরীক্ষা যদি একটু ঘুরিয়ে দেয় তাহলে ভিতরের কবিতার কোটেশন আসবে। এজন্য আমি এই ক্লাসটাকে ভেঙে করাবো, 3টা ক্লাস, 2টা ক্লাসে সিলেবাসে দেয়া ছিল, কিন্তু 3টা ক্লাসে করাবো, যেন তোমাদের এগুলো সবগুলো পেজ না লেগে যায়। এখানে দেখো আমি প্রথমে যাকে নিয়ে করাবো সে হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আরেকটা জিনিস, এই যুগকে কিন্তু গোল্ডেন এজ অফ লিরিক বলা হয়, ঠিক আছে। গোল্ডেন এজ অফ লিরিক বলা হয় রোমান্টিক পিরিয়ডকে। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ নিয়ে পড়াবো। এখন কেউ বলতে পারবা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের জন্ম কত সালে? কেউ কি বলতে পারবে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের জন্ম কত সালে? কারো জানা আছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের জন্ম কত সন? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের জন্ম হচ্ছে 1770 সাল, ঠিক আছে। 1770 সালে জন্ম, মৃত্যু হয়েছে 1850, মৃত্যু হয়েছে 1850। তোমার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের তারিখ সংক্রান্ত শুধু 4টা জিনিস জানতে হবে, মানে 4টা তারিখের সন আমাদের ওয়ার্ডসওয়ার্থের জানতে হবে। 1770 হচ্ছে জন্ম, মৃত্যু হচ্ছে 1850। এখানে আমাদের এটা 2টা তারিখ জানবো। তারপর হচ্ছে 1798 সালে আমরা একটু আগে জেনেছি যে লিরিক্যাল ব্যালেন্স উনি প্রকাশ করছিল কার সাথে? কলরিজের সহযোগী, মানে 2 জন একসাথে মিলে। আরেকটা তারিখ আমাদের জানলেই চলবে, সেটা হচ্ছে 1843 সাল, যেই সালে তিনি ইংল্যান্ডের সভাকবি হয়েছিলেন। ইংল্যান্ডের সভাকবি হয়েছিলেন। ইংল্যান্ডের সভাকবি, সভাকবি মানে কি? যে সভাসদে যিনি প্রধান কবি হিসেবে যাকে বর্ণনা করা হয় তিনি হচ্ছেন সভাকবি, ঠিক আছে। পয়েট লরিয়েটের বাংলা হচ্ছে সভাকবি, মানে প্রধান, যাকে ধরো আমাদের যেমন জাতীয় কবি ধরে নেই, ঠিক সভাসদের যিনি প্রধান, মানে যিনি হচ্ছে একদম ডিস্টিংগুইশ, সবচেয়ে বেশি জ্ঞানী, যাকে সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয়, সে হচ্ছে সভাকবি। তো পয়েট লরিয়েট এটা একটা সম্মানজনক একটা সম্মান, কবিতার ভিতরে একটা অনেক সম্মানজনক জিনিস। তো এটা উনি 1843 সালে
এই উপাধিটা অর্জন করেছেন, সেটা হলো কি পয়েট লরিয়েট। তাহলে দেখো আমরা আরেকটু রিভিউ দেই। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 1770 সালে জন্মগ্রহণ করেন, 1850 সালে মারা যান। 1843 সালে তিনি পয়েট
আমাকে কি দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে? কারেন্ট চলে গিয়েছিল, কারেন্ট চলে গিয়েছিল। ডিয়ার স্টুডেন্টস, কারেন্ট চলে গেছে। দেখা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে। কারেন্ট চলে গেছে। আমি দোকানে গেলাম, রিচার্জ করে আসলাম। দোকানে গিয়েছি, নিচে দোকান ছিল, রিচার্জ করেছি মোবাইল। এখন তোমাদের সাথে কানেক্টেড হয়েছি। এখন কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে বলো। শোনা যাচ্ছে? আচ্ছা জি ম্যাম, আচ্ছা শোনা যাচ্ছে, থ্যাংক ইউ। আমি কারেন্ট চলে গেছে, নিচ থেকে মোবাইল রিচার্জ করে এখন নেটে ঢুকছি আবার, যেহেতু স্টুডিও অন ছিল স্ট্রিমিয়ার্ডের। আচ্ছা সরি, তোমাদের ক্লাসে মনোযোগ নষ্ট হয়েছে, অনেকে লিভ করে ফেলছে, ভাবছে যে আমি হয়তো হঠাৎ করে চলে গেছি। আসলে চলে যায় না, কারণ যেহেতু চলে গেছি এটা অটোমেটিক স্ক্রিনটা কি হয়েছে, কালো হয়ে গেছে। এখন দেখো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ থেকে আমরা শুরু করি। আমরা কি পড়েছিলাম যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের জন্ম এবং গুরুত্বপূর্ণ সালগুলো। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে পড়লে আমরা 3-4 ভাবে পড়বো। প্রথম হচ্ছে সালগুলো মুখস্থ করব, তারপর তার ফেমাস পয়েমগুলো মুখস্থ করব, তার উপাধিটা শিখবো, আর কোটেশন গুলো শিখবো। ঠিক আছে, তাহলে আমরা 4টা জিনিস করে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের জিনিসগুলো শিখা হবে। 4টা জিনিসকে আমি তো বললাম, আবার বলি। প্রথমে হচ্ছে গুরুত্বপূর্ণ সাল, উপাধি, গুরুত্বপূর্ণ কবিতা, আর হচ্ছে তার কোটেশন। তাহলে দেখো সালগুলো আমি লিখে দিছি, এখন আমি কোটেশনটা লিখব, সরি উপাধিটা লিখব। উপাধিটা লিখব। এখানে দেখো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, আবার লিখছি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। দেখো ওনার উপাধি কি কি ছিল, সহজভাবে, খুব সহজভাবে একটা জিনিস মনে রাখবে, খুব সহজভাবে একটা জিনিস মনে রাখবে, সেটি হলো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইকুয়াল টু নেচার। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইকুয়াল টু নেচার। তার নেচার যেহেতু, তাহলে তাকে আমরা কি বলতে পারি? পয়েট অফ নেচার, নট নেচার। ঠিক আছে, এটা উচ্চারণটা হবে নেচার। এর উচ্চারণ এই হয়, এর উচ্চারণ কিন্তু বাংলায় করলে এই হয়, এজন্য এটা হয়ে গেছে নেচার। ঠিক আছে, নট নেচার। তো পয়েন্ট অফ নেচার, পয়েন্ট অফ নেচারের পরে উনি যখন প্রকৃতি নিয়ে কথা বলতো, উনি চাইল্ডহুড নিয়েও কথা বলেছে, মানুষের যে শৈশবকাল সেটাকে উনি গ্লোরিফাই করছে। ওনার বিভিন্ন কবিতায় দেখা যাচ্ছে যে উনি চাইল্ডহুড নিয়ে কথা বলছে, শিশু নিয়ে কথা বলছে, এজন্য তাকে পয়েট অফ চাইল্ডহুড বলা হয়, পয়েট অফ চাইল্ডহুড বলা হয়। দেখো আজকের থিমগুলো বা ক্লাসটা খুব সহজ, জাস্ট একটু আমি যখন বলি মনোযোগ দিয়ে শুনবে, কারণ এর আগে যে ক্লাসগুলো করিয়েছি ওগুলো ছিল কঠিন টাইপের সৃষ্টিকর্ম, কিন্তু আজকেরটা খুব সহজ। যদি তুমি খুব ভালোভাবে বুঝো তাহলে তোমার এটা ব্রেনে গেঁথে যাবে। তাহলে আমরা কথা বলছি কাকে নিয়ে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে নিয়ে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থেরটা আমরা কি জেনেছি যে পয়েট অফ নেচার, মানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইকুয়াল টু পয়েট অফ নেচার। পয়েট অফ নেচার যেহেতু, সে সফট সফট আরো অনেক জিনিস নিয়ে কথা বলবে। তাহলে সে কি নিয়ে কথা বলে? চাইল্ডহুড বা বাচ্চা বা শিশু নিয়ে কথা বলে, এজন্য তাকে বলা হয়েছে পয়েট অফ চাইল্ডহুড। পয়েট অফ চাইল্ডহুডের পর সে কিন্তু প্রথম রোমান্টিসিজম ধারণাটা নিয়ে কাজ করা শুরু করলো, এজন্য তাকে বলা হয় ফাদার অফ রোমান্টিক এজ। ফাদার অফ রোমান্টিক এজ, এটা তার 3টা বিখ্যাত উপাধি, সাব উপাধি, মানে কম গুরুত্বপূর্ণ উপাধিগুলো দেখো। একটা হচ্ছে লেক
পয়েট। আরেকটা হচ্ছে সে ছিল প্যান্থিজম নামক থিওরিতে বিশ্বাসী। সে ছিল প্যান্থিজম নামে থিওরিতে বিশ্বাসী। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আবারও উপাধিগুলো একটু ক্লিয়ার করে দিচ্ছি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ মানেই হচ্ছে প্রকৃতি, তাই হচ্ছে সে পয়েট অফ নেচার। তারপরে হচ্ছে সে হচ্ছে চাইল্ডহুড নিয়ে কথা বলছে তার বিভিন্ন কবিতায়, এজন্য তাকে বলা হয় শৈশবের কবি। আর সেই প্রথম 1798 সালে লিরিক্যাল ব্যালের সূচনা করছিল, যেটা ছিল ম্যানিফেস্টো অফ রোমান্টিসিজম। রোমান্টিক লিটারেচারের ইস্তেহার ছিল লিরিক্যাল ব্যালেটস। তো সে যেহেতু সূচনা করেছে, সেই জন্য পিতা হয়ে গেছে। পিতা কোন যুগের পিতা? রোমান্টিক যুগের পিতা হচ্ছে সে। আর সে হচ্ছে ককারমাউথ ওয়েস্টমোরল্যান্ড নামক একটা জায়গাতে সে জন্মগ্রহণ করছে, ঠিক আছে, যেটা ছিল একটা লেক ডিস্ট্রিক্ট, সেজন্য তাকে লেক পয়েট বলা হয়। আর লাস্টেরটা হচ্ছে পেন্থিজম। বোর্ডে দেখা যাচ্ছে না, আমি এই উপরের এই পয়েন্ট অফ নেচার লেখাটা লিখে পেন্থিজম লেখাটা লিখতেছি, ঠিক আছে। পেন্থিজম এটা বিলিভার ছিল। এটা কিন্তু একটা টেকনিক্যাল ওয়ার্ড। টেকনিক্যাল ওয়ার্ড যেহেতু, এখন আমি এই ওয়ার্ডটার ব্যাখ্যা দেব যে পেন্থিজম জিনিসটা কি। তাই আমি এটা মুছে ফেলতেছি, ঠিক আছে। পেন্থিজম জিনিসটা কি? দেখো, ইজম মানে হচ্ছে বাদ। বাদ মানে হচ্ছে যে কোনো সম্পর্কিত জিনিসে তোমার একটা ধারণা থাকা বা ইভলভিং থাকা বা একটা তত্ত্ব থাকা, থিওরি থাকা। যেমন জাতীয়তাবাদ, যেটাতে কি তত্ত্ব থাকে? জাতি নিয়ে তত্ত্ব থাকে, জাতি নিয়ে তাত্ত্বিক ধারণা বা বৈশিষ্ট্য থাকে। ঠিক প্যান্থিজম একটা হচ্ছে তত্ত্ববাদ, সেই তত্ত্বটা বাদ হচ্ছে ঈশ্বরকে নিয়ে, সৃষ্টিকর্তাকে নিয়ে। প্যান্থিজম মানে হচ্ছে এক্সিস্টিং অফ গড ইন এভরিহোয়ার, মানে সৃষ্টিকর্তার উপস্থিতি পৃথিবীর সবকিছুর ভিতরে বিরাজমান থাকলে তাকে আমরা প্যান্থিজম বলবো। মানে সৃষ্টিকর্তা সব জিনিসে উপস্থিত। ধরো তুমি যদি দেখছো একটা পাতা নড়ছে, তুমি ভাবতেছো যে ঈশ্বর এখানেও আছে, এখানে উপস্থিত আছে, পাতাটা নড়ছে। তুমি স্বর্গে যাও, পাতালে যাও, মর্তে যাও, পাহাড়ে যাও, গুহায় যাও, যেদিকে যাও, তোমার যখন ভিতরে ইনার ফিলিংস কাজ করবে যে এই জায়গায়ও সৃষ্টিকর্তা বিদ্যমান, এই জায়গায় সৃষ্টিকর্তার অপূর্ব নিদর্শন রয়েছে, লীলা খেলা রয়েছে, তখন তুমি হবে একজন প্যান্থিস্ট, মানে হচ্ছে ঈশ্বরে বিশ্বাস কাপক একজন ব্যক্তি হবে। তো প্যান্থিজম যেহেতু একটা থিওরি, আমি কি বললাম যে এটা হচ্ছে এমন একটা বাদ, যে বাদ বলে যে পৃথিবীর সবকিছুর ভিতরে সৃষ্টিকর্তার উপস্থিতি রয়েছে, সৃষ্টিকর্তা বিরাজমান রয়েছে। আর এই যে বিরাজমান উপস্থিতি, সেটা কি বলে? প্যান্থিজম। তাহলে প্যান্থিজম জিনিসটা কি বুঝেছো? উনি ওনার প্রকৃতির কবিতার যে গুলো বলতেন, এই কবিতাতে প্রথম দেখতাম আমরা কি জানো, যে কবিতাতে উনি সুন্দর করে পাহাড়ের বর্ণনা দিচ্ছেন, নদীর বর্ণনা দিচ্ছেন, সবকিছুর বর্ণনা দিচ্ছেন। এর মাঝে উনার টোনটা, কবিতার যে টোন, এই টোনটা প্রকৃতি থেকে মানে সুপারফিশিয়াল লেভেল থেকে একটা মিস্টিক লেভেলে চলে যেত, এমন একটা লেভেলে চলে যেত সেখানে সে গডের উপস্থিতি এক্সিস্ট করতে পারত, সে হ্যালের উপস্থিতি, সরি হ্যাভেনের উপস্থিতি এক্সিস্ট করতে পারত, বা সে একটা পুরা একটা দৃশ্যকল্পগুলোকে একটা মিস্টিক একটা চরিত্রে নিয়ে যেত, একটা হ্যাভিংলি একটা পিকচারে নিয়ে যেত, যার কারণে আমরা তাকে পয়েট অফ মিস্টিসিজমও বলি, বা মিস্টিক পয়েটও উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে বলা হয়। তাহলে তোমরা একটু কমেন্টে কাইন্ডলি লেখো তার উপাধিগুলা, কমেন্টে একটু লিখো। একটু ধৈর্য ধরে আজকে ক্লাসটা করলে অনেক কিছু শিখতে পারবা। রোমান্টিক পিরিয়ড অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, এখানে একটু কমেন্টে কাইন্ডলি উপাধিগুলো বলো, কাইন্ডলি উপাধিগুলো বলো। আজকে খুব আমার মন খারাপ হয়ে গেছে, আমি দৌড়ে নিচে গেলাম, নিচে গিয়ে রিচার্জ করে এখন ক্লাস কানেক্ট করেছি। আমি কোনোভাবেই চাচ্ছি না যে এই ক্লাসটা দ্বিতীয়বার হোক, কারণ তোমাদের মনোযোগ থাকবে না, এজন্য আমি তোমার সাথে আবার কানেক্ট হয়েছি। তোমরা একটু কাইন্ডলি বলো যে উপাধিগুলো কি কি ছিল। আমি কিন্তু বোর্ডে উপাধিগুলো লিখেছিলাম, একটু কমেন্টে তোমরা উপাধিগুলো জানাও। কে কে লিখেছো দেখি? পয়েন্ট অফ নেচার, তমা চৌধুরী, সুন্দর,
ঠিক আছে, চাইল্ডহুড সর্বেশ্বর বাদ। তানজিনা ইতি তোমাকে ধন্যবাদ। তমা চৌধুরী লিখছে পয়েন্ট অফ নেচার চাইল্ডহুড, গুড। পয়েন্ট অফ নেচার চাইল্ডহুড, আর কি শুধু কি নেচার আর চাইল্ডহুড বলছিলাম? বলছিলাম না যে সে হচ্ছে পিতা, কারণ সে লিরিক্যাল ব্যালেন্স দিয়ে সূচনা করছিল, লিরিক্যাল ব্যালেন্স দিয়ে রোমান্টিসিজমের সে সূচনা করেছিল, ম্যানিফেস্টো অফ রোমান্টিসিজম ছিল, তাহলে সে হচ্ছে ফাদার অফ রোমান্টিক এজ, বিলিভার ইন প্যান্থিজম, সে ছিল লেক পোয়েট। ঠিক আছে, সে ছিল লেক পোয়েট। শুধু একজনের কমেন্টই দেখছি। হ্যাঁ, ইসরাত জাহান, দেবপ্রিয়া বড়ুয়া, রিমন থ্যাংক ইউ, এমএন কবির থ্যাংক ইউ, ফাদার অফ রোমান্টিক পিরিয়ড। ঠিক আছে, আর তো কারো কমেন্ট দেখছি না। ও এখানে অনেক কমেন্ট এসেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, সবাই কমেন্টে লিখছো। এখন আমরা বোর্ডে একটু কাইন্ডলি হ্যাঁ একটা ছন্দ লিখবো, কারণ পয়েম গুলো 10টার মতন পয়েম আছে, তাই 10টা পয়েম তো তোমার এভাবে যদি মুখস্থ করা মনে থাকবে না, কিন্তু তুমি ছন্দটা একটু কাইন্ডলি মুখস্থ করে ফেলবা, তাহলে আর তুমি আর কবিতাগুলো ভুলবে না। আমি কিন্তু এখন ছন্দগুলো লিখছি, ছন্দগুলো লিখে তারপর কবিতাগুলোর কিছু কিছু কবিতার ব্যাখ্যা দিব, যেগুলো পরীক্ষায় আসতে পারে। প্রথম কি লিখলাম দেখো, মাইকেল ও লুসি। মনোযোগ দাও, মনোযোগ যেন অন্যখানে না যায়। মাইকেল ও লুসি মিলে, ঠিক আছে, রিটেন ইন মার্চ, রিটেন ইন মার্চ, রিটেন ইন মার্চ মাসে। এটা হচ্ছে প্রেলুড, নট প্রিলুড। একটা কমন ভুল করে আমরা এটাকে প্রি বলি, এটা হচ্ছে প্রে। ঠিক আছে, প্রিলুড। এক্সকারশন, এক্সকারশন মানে কি? ভ্রমণ না, এক্সকারশন, এক্সকারশন এর জন্য মানে ভ্রমণের জন্য, ভ্রমণের জন্য ট্রিনটান অ্যাবেতে গেল, ট্রিনটান অ্যাবেতে গেল, সেখানে সেখানে দেখলো আকাশে রেইনবো, মানে রংধনু আকাশে, সে আকাশে রেইনবো দেখলো। রেইনবো মানে হচ্ছে রংধনু, রেইনবো দেখলো, হ্যাঁ রেইনবো দেখলো। আর পাতালে, পাতালে ড্যাফোডিলস বাগানে, ড্যাফোডিলস কিন্তু একটা ফুল, বাংলাদেশে দেখা যায় না এই ফুল, এটা ইংল্যান্ডে দেখা যায়। সামারে এই ফুলটা ফুটে, ঠিক আছে। ড্যাফোডিলস বাগানে একজন সলিটারি রিপার, দা সলিটারি রিপার, সলিটারি রিপার নিঃসঙ্গভাবে, নিঃসঙ্গ মানে কি? একা, যার কেউ নেই, গল্প করার কোনো মানুষ নেই, নিঃসঙ্গ, নিঃসঙ্গভাবে, নিঃসঙ্গ ইংরেজি হচ্ছে রিক্লুজ, ঠিক আছে। নিঃসঙ্গভাবে ডিউটি করছে, ডিউটি করছে, আর অড অন ইমর্টালিটির গান গাচ্ছে, অড অন ইমর্টালিটির গান গাচ্ছে, ইমর্টালিটি এর গান গাচ্ছে, গাচ্ছে কেমন লাগতেছে না? আচ্ছা গাইতেছে লিখি। আচ্ছা দেখো আমি বোর্ডে কি লিখেছি। আচ্ছা এই লেখাটা একটু গাইতেছে, কথাটা আসতেছে না। আমি সরে যাই, গান গাইতেছে, গাইতেছে লেখাটা আসতেছে না কেন? আচ্ছা এদিকে লিখি, তাহলে গাইতেছে লেখাটাও দেখা যাবে। আমি এক পাশে সরে আসি, সরে এসে এখানে লেখাটা দেখাচ্ছি। দেখো এখানে কি লিখছি, একটা কবিতাগুলো, যে কবিতাগুলো ছন্দ আকারে 10টা প্রায় কবিতার মতন আছে, তো তোমার এটা কিভাবে মনে থাকবে, এজন্য আমি একটা ছন্দ লিখেছি। ছন্দটা দেখো, মাইকেল এটা একটা কবিতার নাম, লুসি এটা একটা কবিতার নাম, রিটেন ইন মার্চ এটা একটা কবিতার নাম, প্রেলুড এটা একটা কবিতার নাম, এক্সকারশন এটা একটা কবিতার নাম, ট্রিনটান অ্যাবে কবিতার নাম, রেইনবো কবিতার নাম, ঠিক আছে, ড্যাফোডিলস কবিতার নাম,
দ্য সলিটারি রিপার কবিতার নাম, রিক্লুজ কবিতার নাম, অড অন ডিউটি কবিতার নাম, অড অন ইমর্টালিটি কবিতার নাম। ঠিক আছে, অড টু ডিউটি এটা একটা কবিতা, অড অন আবার ডিসকানেক্ট হয়ে গেছিল, এটা টেকনিক্যাল এরর ছিল, সরি। আজকের ক্লাসটা খুব বাজে হয়েছে, ক্ষমা চেয়ে নিচ্ছি। আচ্ছা দেখো,
এখন মনে হয় চার্জ ছিল না, বন্ধ করে গেছিল, আবার চার্জ দিয়ে ক্লাস শুরু করছি। 13 জন উপস্থিত আছো। আচ্ছা, আমরা 13 জন নিয়ে ক্লাসটা শেষ করতেছি। দেখো এখন আমি পয়েন্টগুলোর কথা লিখতেছি। আমি একটা কি করেছি, লিখেছি, ছন্দ লিখেছি। এখন দেখো ছন্দটা কিরকম, মাইকেল ও লুসি মানে দুইজন মানুষ, ঠিক আছে, একটা মেয়ে একটা ছেলে, মাইকেল এবং লুসি দুইজনে মিলে কি করছে, মার্চ মাসে প্রিলুড মানে প্রস্তাবনা, মানে মার্চ মাসের শুরুতে তারা একটা ভ্রমণে গেল। কোথায় গেল? টিনটান অ্যাবেতে গেল। সেখানে গিয়ে তারা কি দেখলো, একটা রেইনবো রংধনু দেখছে। রংধনু দেখলো। আর পাতালে মানে নিচে মাটিতে তারা কি দেখছে, ড্যাফোডিলের একটা বাগান দেখলো। সেখানে আবার দেখলো যে কতগুলো সলিটারি রিপার, একটা সলিটারি রিপার, যে সলিটারি রিপার মানে হচ্ছে যে নিঃসঙ্গভাবে, রিপার মানে শস্য কর্তন করে, একজন শস্য কর্তনকারী দেখলো যে নিঃসঙ্গভাবে শস্য কর্তন করে তার ডিউটিটা পালন করছে, এবং সেই সাথে সে একটা অজন ইমর্টালিটি, অমরত্বের গান গাচ্ছে। তাহলে একটু আমি মাথাটা সরে নিলাম তোমাদের দেখার জন্য, একটু দেখাচ্ছি। আবার দেখো, মাইকেল ও লুসি মিলে রিটেন ইন মার্চ মাসে, হ্যাঁ, প্রিলুড এক্সারশনের জন্য, প্রিলুড মানে কি, প্রস্তাবনা ভ্রমণের জন্য ট্রিনটান অ্যাবেতে গেল। সেখানে দেখলো আকাশে রেইনবো, আর পাতালে দেখলো কি, ড্যাফোডিলস বাগান। সেই বাগানে একটা সলিটারি রিপার দেখলো যে নিঃসঙ্গভাবে ডিউটি করছে আর অজন ইমর্টালিটির গান গাইতেছে। তোমাদের কাইন্ডলি একটু রিকোয়েস্ট করব, তোমরা নিজে একটু রিডিং করো, আমি 1 মিনিটের জন্য একটু চুপ হচ্ছি। আশা করি তোমরা লেখাটা দেখছো, ঠিক আছে। মাইকেল ও লুসি মিলে রিটেন ইন মার্চ মাসে প্রিলুড এক্সারশনের জন্য টিনটান অ্যাবেতে গেল। সেখানে দেখলো আকাশে রেইনবো আর পাতালে ড্যাফোডিলস বাগানে একজন সলিটারি রিপার নিঃসঙ্গভাবে ডিউটি করছে আর অড অন ইমর্টালিটির গান গাইতেছে, অজন ইমর্টালিটির গান গাইতেছে। এখন আমরা কি করব, একটা একটা করে এগুলো ব্যবচ্ছেদ করে গল্পগুলো বলবো। প্রথমে দেখো মাইকেল হচ্ছে এমন একটা গল্প, সেই গল্পে মাইকেল একটা বৃদ্ধ লোক ছিল, সে ছিল অনেক পরিশ্রমী, সে ছিল রাখাল। সে একটা পাহাড়ে খুব কষ্টে বসবাস করতো। এই মাইকেলের একটা সন্তান ছিল, তার নাম ছিল লুক। তো লুক কি করলো, টাকা পয়সা নিয়ে সে শহরে ব্যবসা করবে বলে চলে গেল। সে আর বাবা মায়ের খোঁজ নিচ্ছে না। তো মাইকেল এজন্য মনের কষ্টে দুঃখে অনেক কি করতে লাগলো, যে সুখগাথা বলতে লাগলো। তো এটা হচ্ছে একটা বৃদ্ধ রাখালের গল্প, আর এই রাখালটার নাম হচ্ছে কি, মাইকেল। তারপর দেখো হচ্ছে লুসি পয়েম। এখানে লুসি পয়েম হচ্ছে একটা 5টা কবিতা মিলে একটা কবিতা হচ্ছে লুসি পয়েমস। এখানে লুসি হচ্ছে একটা ইংল্যান্ডের একটা ছোট মেয়ে, যে মেয়েটা খুব কম বয়সে মারা যায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রভাবতী সম্ভাষণ লিখেছিলেন তার বন্ধুর মেয়ে যখন মারা যায় সেই সুখে। ঠিক এটা একটা এরকম লুসি পয়েমটা লেখা হয়েছিল একটা মেয়েকে কেন্দ্র করে, যে মেয়েটা খুব কম বয়সে মারা যায়। তারপর রিটেন ইন মার্চ খুব বেশি বিখ্যাত কবিতা না, মানে খুব বেশি জানার মতো না, তাই এটা নিয়ে কথা বলবো না। প্রেলুড নিয়ে কথা বলি, ঠিক আছে, প্রেলুড, আমি নিজেই ভুল বললাম। এখানে দেখো প্রেলুড, নট প্রিলুড। এই যে প্রিলুড, এই প্রিলুডটা ছিল কি জানো, তার আত্মজীবনীমূলক কবিতা, মানে অটোবায়োগ্রাফিক্যাল পয়েম, অটোবায়োগ্রাফিক্যাল পয়েম, মানে এটাতে সে তার নিজের যে জন্ম থেকে শুরু করে তার যে একটা কাব্যিক ভাবে সে একটা কবি হলো, তার সবকিছু বর্ণনা এই কবিতাতে, তার সে কাব্যধারার মাধ্যমে এই অটোবায়োগ্রাফিক্যাল পয়েমটাতে প্রিলুডে সে
তুলে ধরেছে। প্রেলুড সে তুলে ধরেছে। এখানে দেখো প্রেলুড অটোবায়োগ্রাফিক্যাল প্রয়েম শুধু তোমার এতটুকু জানলেই চলবে। এক্সকারশনে কোনো এমন কোনো বিখ্যাত কোনো লাইন নেই যে আমাদের পড়তে হবে। তাহলে এক্সকারশনের জন্য বান্ধবীকে নিয়ে বলছিলাম যে কিসে গেছে, টিনটান অ্যাবেতে গেছে, যেটা পরীক্ষায় আসতে পারে, কোটেশন হিসেবে আসতে পারে, বা এটা ছোটখাটো লাইনও আসতে পারে। যেটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেটা হলো কি টিনটান অ্যাবে। টিনটান অ্যাবের আরেকটা অন্য নাম হচ্ছে লাইন কম্পোস্ট। lines composed few miles above, ঠিক আছে, বা কম্পোস্টের জায়গায় অনেক জায়গায় রিটেনও লেখা আছে। টিনটান অ্যাবের আরেক নাম হচ্ছে লাইন কম্পোস্ট ফিউ মাইল অ্যাবোভ বা লাইন্স রিটেন ইন ফিউ মাইল অ্যাবোভ। এটার গল্পটা হচ্ছে টিনটান অ্যাবে এটা একটা মঠ, অ্যাবে বাংলা হচ্ছে মঠ। এই যে টিনটান অ্যাবেটা এটা কোথায় রয়েছে, উই নামক এক নদীর কাছে এই অ্যাবেটা রয়েছে। তো কবি যখন তার বোন ডরোথি উইলিয়াম, ঠিক আছে, তার বোন কি ডরোথি উইলিয়ামকে নিয়ে এই উই নদীর কাছে গেল, তখন সেই টিনটান অ্যাবেটা দেখতে পেল। দেখতে পেয়ে সে তখন পরিবেশটা একভাবে দেখেছিল। তার প্রথম ভিজিট ছিল 1793 সালে। তখন কিন্তু তিনি তার বোনকে নিয়ে যান নাই। পরে 5 বছর পর 1798 সালে তিনি তখন তার বোনকে নিয়ে গেলেন এই টিনটান অ্যাবেতে বা উই নদীর তীরে গেলেন। যাওয়ার পরে উনি দেখলেন যে ওনার চিন্তা ভাবনায় অনেক পরিবর্তন এসেছে। উনি আগে যেমন করে প্রকৃতিকে দেখতেন এখন আর এমন করে দেখেন না। তার যে ট্রান্সফরমেশনটা ফিজিক্যাল লেভেল থেকে স্পিরিচুয়াল লেভেলে গেছে, এই জিনিসটার বর্ণনায় এই কবিতাটায় করা হয়েছে। তাহলে প্রথম তিনি এই টিনটান অ্যাবেতে ভিজিট করছিলেন 1793 সালে, তারপর তিনি ভিজিট করছিলেন 1798 সালে, মানে 5 বছর পর। কিন্তু এই 5 বছরে তার চিন্তাধারা অনেক বদলে যায়, পরের বার যখন ভ্রমণ করছিলেন তিনি তার বোনকে নিয়ে গেছিলেন, ডরোথি উইলিয়ামকে নিয়ে গেছেন। তো ডরোথি উইলিয়ামকে যখন নিয়ে গেলেন তখন তিনি তার বোনকে প্রকৃতিকে সেখানে বন্দনা করেছিলেন। বন্দনা করার এক সময় ওনার বোনকে বলেছিলেন নেচার নেভার ডিড বিট্রে। বোনকে এই উপদেশটা উনি দিয়েছিলেন, ডরোথি উইলিয়ামকে এই উপদেশটা দিয়েছিলেন, নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট লাভ হার, দ্য হার্ট দ্যাট লাভড হার। তাহলে প্রকৃতি কখনোই বিশ্বাসঘাতকতা করে না, যে হৃদয় তাকে ভালোবাসে। প্রকৃতি কখনোই বিশ্বাসঘাতকতা করে না, যে হৃদয় তাকে ভালোবাসে। এখানে খেয়াল করে দেখো, এই যে এই কথাটা বললাম যে নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট লাভড হার, এখানে ডিড কথা একটা ব্যবহার করা হলো কেন? এখানে তো একটা অলরেডি ভার্ব আছে, লাভড হার, দ্য হার্ট দ্যাট লাভড হার। বিট্রেটা লিখে নেই, নেচার নেভার ডিড বিট্রে, বিট্রে তো ভার্ব আছে, মূলত ডিড কথাটা দিয়ে এটার উপর জোর দেয়া হয়েছে, যে জোর দিয়ে বলছে যে প্রকৃতি কখনোই বিশ্বাসঘাতকতা করে না, যে হৃদয় তাকে ভালোবাসে, তাহলে আমাদের পরীক্ষায় আসার মতো এখানে এই লাইনটা আছে। আর আজকে রাতে আমি অনেকগুলো কবিতা লাইন যেটা গুরুত্বপূর্ণ সেগুলো কমেন্টে পোস্ট আকারে লিখে দেবো, যে তোমরা এগুলো পড়তে পারো যদি তোমরা আরো বেশি কমন পেতে চাও। এখানে টিনটান অ্যাবে নিয়ে কথা বললাম। টিনটান অ্যাবে হচ্ছে অন্য নাম লাইন কম্পোস্ট ফিউ মাইল অ্যাবোভ। ডরোথি উইলিয়ামকে নিয়ে গেছিলেন পরের বার, তারপর প্রকৃতির বন্দনা করছিলেন। আর এই কবিতাতে উনি প্রকৃতিকে অভিভাবক হিসেবে বলছেন যে প্রকৃতি হচ্ছে আমাদের নার্স, আমাদের গার্ডিয়ান, আমাদের রক্ষক, আমাদের সবকিছুর সংরক্ষক। তাই প্রকৃতির সাথে কখনোই, যেই হৃদয় প্রকৃতিকে ভালোবাসে সেই হৃদয়কে প্রকৃতি কখনো ধোঁকা দেয় না। তো আমরা এই টিনটান অ্যাবেতে গেলেও পর্যন্ত ছিলাম।
তারপর দেখো কি ছিলাম তখন, আকাশে দেখলো রেইনবো, মানে আমাদের পরের কবিতার বিষয় হচ্ছে রেইনবো। রেইনবো কবিতাটার, দেখো রেইনবো কবিতাটার আরেকটা নাম হচ্ছে মাই হার্ট, মানে আমার হৃদয়। লিভস আপ, লিভস আপ when I behold, when I behold। রেইনবো কবিতার আরেক নাম হচ্ছে, সাবটাইটেল হচ্ছে মাই হার্ট লিভস আপ when I behold। মাই হার্ট when I behold, এটার হচ্ছে, একটু দাঁড়াও, এখানে দেখো রেইনবো কবিতার আরেকটা নাম হচ্ছে মাই হার্ট লিভস আপ when I behold। এখানে দেখো লিভস আপ মানে হচ্ছে লাফানো, মানে আমার হৃদয় উচ্ছ্বসিত যখন আই বিহোল্ড, বিহোল্ড মানে হচ্ছে দেখা, ঠিক আছে, দৃষ্টিপাত করা, মানে যখন আমি দেখেছিলাম। তাহলে আমরা কবিতাটা থেকে বুঝতেছি, এটার সাবটাইটেল দিয়ে এটা কি বলতেছে, যে মাই হার্ট লিভস আপ, আমার হৃদয় উচ্ছ্বসিত, and I behold, যখন আমি দৃষ্টিপাত করেছিলাম। তো এখানে কিসের প্রতি সে দৃষ্টিপাত করেছিল, সে দৃষ্টিপাত করেছিল রেইনবোর প্রতি। কবিতাটা হচ্ছে এরকম, কবি একদম ছোট্ট একটা কবিতা, কবিতাটাতে দেখা যায় যে কবি একটা রেইনবো দেখে অনেক ধরনের সুন্দর সুন্দর লাইন বলছে। তো লাইন বলতে বলতে এক সময় কবি একটা লাইন বলেছিল, সেটা হচ্ছে, যেটা হচ্ছে child is the father of the man। ঘুমিয়ে আছে কি সকল শিশু, ঘুমিয়ে আছে শিশুর পিতা সকল শিশুর অন্তরে, আমরা যেটাকে বলি যে ঘুমিয়ে আছে শিশুর পিতা সকল শিশুর অন্তরে। এখানে দেখো এই যে ম্যান, ম্যানটা দেখা যাচ্ছে না মনে হয়, এই ক্লাসটা আবার নিতে হবে কারণ খুব আজকের ক্লাসে খুব বেশি সমস্যা হয়েছে। এখানে দেখো চাইল্ড ইজ দা ফাদার অফ দা ম্যান, এই যে চাইল্ডের দিকে আবার এদিকে লিখছে ম্যান, তো চাইল্ড কিভাবে ম্যান হয়, এটা বুঝাইছে যে আমাদের শৈশব, আমাদের যে বার্ধক্য বা আমাদের যে যৌবন বয়স, যে বা আমাদের যে পৌরত্ব, এই পৌরত্বকে শেপ করে, মানে আমরা যৌবন, আমরা শিশু থেকে একটা অ্যাডাল্টহুডে যাই। আমরা যখন শিশু থাকি তারপরে আমরা কিসে যাই, অ্যাডাল্টহুডে যাই। এটাই বুঝাইছে যে চাইল্ড ইজ দা ফাদার অফ দা ম্যান, দ্যাট মিন্স একজন শিশুর থেকে একজন মানুষ হয়, একজন শিশুর থেকে একজন মানুষ হয়। আচ্ছা, এই কথাটার সাথে তো রেইনবোর সম্পর্ক নেই, তাহলে এই কথাটা কিভাবে আসলো? এই কথাটা এভাবে আসলো, উনি যখন রেইনবোর বর্ণনা দিচ্ছেন উনি তখন বলতেছে যে আমি যখন বৃদ্ধ হয়ে যাব তখনও যেন আমি এই রেইনবোকে দেখে, এই রংধনুকে দেখে আমার মনে যেন একই রকম উচ্ছ্বাস জাগে, একই রকম ভালোবাসা জাগে, একই রকম অনুভূতি জাগে, কারণ আমি বিশ্বাস করি ঘুমিয়ে আছে শিশুর পিতা সকল শিশুর অন্তরে, মানে চাইল্ড ইজ দা ফাদার অফ দা ম্যান। তাহলে এটার লাইন হচ্ছে বিখ্যাত সেই লাইন। আর এই যে লাইন দেখো চাইল্ড আবার বলতেছে ম্যান, এটা একটা সেলফ কন্ট্রাডিক্টরি কথা, এজন্য এটাকে বলা হয় প্যারাডক্স। এই লাইনটা হচ্ছে কিসের উদাহরণ, প্যারাডক্সের উদাহরণ। এই লাইনটা হচ্ছে প্যারাডক্সের উদাহরণ। এবার দেখো আমরা রেইনবো কোকো, এটা তোমাদের দরকার লাগবে না, ড্যাফোডিলস এটা তোমাদের পরীক্ষায়
দরকার লাগবে। এই ড্যাফোডিলস নিয়ে এখন কথা বলবো। ড্যাফোডিলস এর আরেকটা নাম হচ্ছে I wandered lonely as a cloud. I wandered lonely as a cloud. ঠিক আছে, এই যে as কথাটা হচ্ছে সিমিলির উদাহরণ। সিমিলিটা কি? সিমিলি হচ্ছে একটা জিনিসের সাথে যখন তুমি তুলনা করো, যে জিনিসটা তোমার সামনে নাই কিন্তু তুমি এই জিনিসটার সাথে তুলনা করছো, সেটাকে বলা হয় সিমিলি। তাহলে এই যে ক্লাউডের সাথে সে নিজেকে তুলনা করেছে, তাহলে আমি এখানে কিসের সাথে তুলনা? ক্লাউডের সাথে তুলনা। এস থাকাতে এটা হচ্ছে একটা সিমিলির উদাহরণ। এখন দেখো আই ওয়ান্ডার লনলি এজ এ ক্লাউডের কাহিনীটা কি? আই ওয়ান্ডার লনলি এজ এ ক্লাউডের কাহিনীটা হচ্ছে, লেখক একদিন ড্যাফোডিলের কতগুলো সোনা হলুদ কালারের ফুল দেখলেন, যে ফুলগুলোর নাম হচ্ছে ড্যাফোডিল। এই ফুলটা দেখার পর লেখকের মনে হলো যে মানে উনি খুব নিজের হৃদয় উচ্ছ্বসিত হয়ে গেছে। কেন হয়েছে? কারণ তার ইমাজিনেশন পাওয়ার তাকে এই ড্যাফোডিলের সাথে একাত্ম করে ফেলছে। উনি যখন ড্যাফোডিল বাগানে গেলেন, উনি দেখো প্রথম উনি বর্ণনা দিলেন পাহাড়ের ঝর্ণার, তারপর হঠাৎ করে বললেন যে আমি কতগুলো বাতাসের দোলায় নাচতেছে ড্যাফোডিলকে দেখছি, যার কারণে আমার হৃদয়ও কি এদের সাথে নাচতেছে। আমি এত 10,000 ড্যাফোডিল ফুল একসাথে দেখছি যারা মাথা এভাবে নাচছে। এখানে একটা কথা, 10,000 ফুল কি কখনো মানুষ একসাথে দেখতে পারে? কখনোই দেখতে পারে না। লেখক তার আবেগকে অতিরঞ্জিত করে এই কথাটা বলেছেন। তো এই কথাটা যে বলেছেন 10,000 I saw at a glance, মানে এক পলকে আমি 10,000 ফুল দেখেছি, যেটা অসম্ভব। যার কারণে এটা একটা উদাহরণ কিসের? হাইপার বোলের। এটা কিসের উদাহরণ? হাইপার বোল, মানে এটা অতিরঞ্জনের উদাহরণ। তো ড্যাফোডিল কবিতার থিম হচ্ছে যে প্রকৃতি মানুষের দুঃখ ভারাক্রান্ত মনকে শান্ত করে দিতে পারে। এর একটা বড় প্রমাণ যদি আমি দেই, ধরো তোমার মনটা খুব খারাপ, তুমি খুব মন খারাপ করে আছো, তুমি যদি তখন নদীর কাছে যাও বা খুব খোলা আকাশের নিচে যাও বা সমুদ্রে যাও, তুমি দেখবা তোমার ভেতরে এক ধরনের ভালো লাগা কাজ করতেছে। তো এই যে ভালো লাগাটা কাজ করে, কেন কাজ করে? কারণ প্রকৃতির সেই হিলিং পাওয়ার ক্ষমতাটা রয়েছে। মানে প্রকৃতি তোমার মনকে হিল করতে পারে। হিলকার মানে কি? যে ব্যথা উপশম করতে পারে তাকে আমরা বলি হিলিং পাওয়ার, মানে যার ব্যথা উপশম করার ক্ষমতা রয়েছে তাকে বলা হয় কি? হিলিং পাওয়ার। আচ্ছা, তোমাদের আজকে একদম ক্লাস তো 12টা বেজে গেছে, এই জন্য ক্লাসটা এখানে আমাকে কেউ একজন বলো যে 10,000 saw at a glance কিসের উদাহরণ? 10,000 saw at a glance কিসের উদাহরণ? 10,000 saw at a glance কিসের উদাহরণ? হাইপারবোল। তোমাদেরকে অনেক ধন্যবাদ। আজকে খুব ড্রামাটিক, যেটারে বলে ক্লাইম্যাক্স হয়েছে, এন্টি ক্লাইম্যাক্স হয়েছে, কারেন্ট গেছে আসছে, আমার সাথে প্রতারণা করেছে, তোমাদেরকে বিরক্ত করেছে, তারপরে তোমরা যারা উপস্থিত আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শোনো, জীবনে যদি মানুষকে সফল হতে হয় অনেক বাধা এরকম মানে পার করতে হয়। এটা তো জাস্ট একটা তোমার ধৈর্যের, আজকে আমার বা তোমার ধৈর্যের পরীক্ষা নিছে ইলেকট্রিসিটি, কিন্তু ছোট ছোট এরকম অনেক জিনিস তোমাকে সহ্য করতে হবে। আজকে যারা 15 জন শেষ পর্যন্ত উপস্থিত ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই ক্লাসটার একটা লাইভ ক্লাসও আছে, তোমরা ওই লাইভ ক্লাসটা দেখে নিও, তাহলে আর কষ্ট হবে না। কারণ লাইভ ক্লাসটাতে কারেন্ট তো যায় নাই, ছিল আর প্রচুর লাইট ছিল, রাতে করেছিলাম। মানে এই ক্লাসটার সাবস্টিটিউট হিসেবে তোমরা ওই লাইভটা দেখে ফেলো, যেহেতু এটা বারবার ডিসকানেক্টেড হয়েছে। আচ্ছা, হাইপারবোল লিখেছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো
ড্যাফোডিলের থিম হচ্ছে নেচার হ্যাজ এ হিলিং পাওয়ার। নেচারের হিলিং পাওয়ার রয়েছে। কিভাবে হিলিং পাওয়ার? লেখক যখন মন খারাপ করে একজন মানে একটা ক্লাউডের সাথে নিজেকে তুলনা করছে যে আমি একটা ক্লাউড কি মেঘের মতন হাঁটছি উদ্দেশ্যহীন ভাবে। মেঘগুলো যেভাবে এভাবে দেখো উদ্দেশ্যহীন ভাবে আকাশে চলতে থাকে, সেরকম উদ্দেশ্যহীন ভাবে লেখক হেঁটে যাচ্ছে। লেখক বলল যে এখানে পাহাড় আছে, বেলি আছে, বেলি মানে কি উপত্যকা রয়েছে। এরকম বর্ণনা দিতে দিতে একসময় লেখক দেখলো যে অনেকগুলা ড্যাফোডিল ফুল। তখন লেখকের মনটা খুশিতে ভরে যায়। এই জন্যই লেখক বলছে যে এ থিং অফ বিউটি গিভস ডাবল প্লেজার। তোমাকে কি দুই ধরনের আনন্দ দেবে। এক হচ্ছে তোমার মনকে ভালোবাসা মানে পরিপূর্ণ করে দেবে, সুখী করে দেবে, আনন্দিত করে দেবে, আর হচ্ছে তোমার দুঃখ ভুলিয়ে দেবে। তো এখানে ড্যাফোডিলস আমাদের শেষ। ড্যাফোডিলস আর আমাদের জানতে হবে না বেশি। আরেকটা রয়েছে এখানে দেখো সলিটারি রিপার। সলিটারি রিপার, সলিটারি রিপার মানে হচ্ছে নিঃসঙ্গ শস্য কর্তনকারী। নিঃসঙ্গ শস্য কর্তনকারী মানে যে নিঃসঙ্গ ভাবে কি করে ফসল কাটে। এই নিঃসঙ্গ যে ফসল কাটে, এই নিঃসঙ্গ ফসল কাটাটা ছিল একটা মেয়ে। এই ঘটনাটা হচ্ছে লেখক একদিন এক স্কটল্যান্ডের এক মাঠে গেলেন, গিয়ে দেখলেন যে একটা মহিলা গান গাচ্ছে, ফসল কাটছে আর গুনগুন গড়িয়ে গান গাচ্ছে। লেখক এই গান কখনোই শোনেন নাই। তার কাছে এই গানটা এমন লেগেছিল যে মনে হচ্ছে যে তিনি স্বর্গীয় কোনো গান শুনছেন। তো সেই লেখক এই গানটা তার এতই কানে গেঁথে গেছে যে সে এরকম গান আর কখনো কোথাও শুনতে পান নাই। এই সলিটারি রিপার ছিল একটা শস্য কর্তনকারী মহিলা যে গুনগুন করে গান গাচ্ছিল, আর তার গান শুনে লেখক বিমোহিত হয়ে এই কবিতাটা লিখেছিল দ্য সলিটারি রিপার। তো সলিটারি রিপারের একটা বিখ্যাত লাইন আছে দেখো, দ্য মিউজিক ইন মাই হার্ট আই বোর, মানে বিয়ার থেকে বোরাম। বোর মানে এখানে কি লালন করা, মানে যেই সঙ্গীত আমি লালন করেছি, ঠিক আছে। ইট ওয়াজ এটা আর হার্ট নো মোর। হার্ট মানে শোনা, এখন আর এই সঙ্গীতটা শোনা যাচ্ছে না। তাহলে কথাটা কি দাঁড়িয়েছে যে আমি যে সঙ্গীতটা হৃদয়ে ধারণ করেছিলাম, মানে ওই যে সলিটারি রিপারের মহিলাটার যে গানটা, যে মিউজিকটা, এটা আমি আর কখনো কোথাও শুনতে পাইনি। এটাই পরীক্ষায় আসার মতো লাইন সলিটারি রিপারের। তারপর দেখো এখানে আর আমাদের অন্য কিছু তেমন জানতে হবে না। সলিটারি রিপার অর্থ ডিউটি শুধু নামটা মুখস্থ করলে চলবে। আর এখানে দেখো রিক্লুস একটা কবিতার নাম বলেছিলাম, নিঃসঙ্গ পাবে বলেছিলাম না। এই নিঃসঙ্গটা দেখো কি বলছে, নিঃসঙ্গ মানে হচ্ছে রিক্লুস। এখানে রিক্লুস হচ্ছে তার প্রথম ইংরেজি সাহিত্যের প্রথম দর্শন তত্ত্বমূলক কাব্য। একটু জানলে আমাদের চলবে। আরেকটা হচ্ছে অড অন ইমর্টালিটি কবিতা, অড অন ইমর্টালিটি, এটা হচ্ছে কি কবিতা। তো অড অন ইমর্টালিটিতে উনি অমরত্বের জয়গান গেয়েছেন, মানুষের জয়গান করেছেন। অড অন ইমর্টালিটিতে উনি প্রথম দেখিয়েছেন যে মানুষ কি কি স্টেপে একসময় অমরত্বের দিকে ধাবিত হয়। তাহলে অড অন ইমর্টালিটি আরেকটা হচ্ছে রিক্লুস। আর এদিকে দেখো, আর এদিকে আরেকটা রয়েছে এখানে, এটা আমি ছন্দতে মিলে নাই দেখে লিখি নাই, লন্ডন নামের একটি বিখ্যাত কবিতা, ঠিক আছে। লন্ডন নামের একটি বিখ্যাত কবিতা এখানে রয়েছে। তো এই লন্ডন নামের বিখ্যাত কবিতাটি তো ইনি লন্ডন শহরের বর্ণনা দিয়েছেন। তো এখানে দেখো মাইকেল লুসি রিটেন যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। তো আজকের আলোচনা এতটুকুই থাক। দুইবার কারেন্ট গেছে এবং ডিসকানেক্টেড হয়েছে, যার কারণে তোমরা প্রচন্ড বিরক্ত হয়েছো, আমি ক্ষমা প্রার্থী। তো এখন জাস্ট একটু আমার সাথে তোমরা কানেক্টেড হও, 16 জন আসো, একটু আমার প্রশ্নের কতগুলো উত্তর দাও।
নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট লাভড হার, এটা কোন কবিতার লাইন? নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট লাভড হার, এটা কোন কবিতার লাইন? টিনটান অ্যাবে আনসার দিয়েছো। আরেকটা বলেছিলাম দ্য মিউজিক ইন মাই হার্ট আই বোর ইট ওয়াজ হার্ড নো মোর, মানে আমার হৃদয়ে যে সঙ্গীত গেঁথেছিলাম সেটা আর শোনা যায় না, এটা কোন কবিতার লাইন ছিল? এটা কোন কবিতার লাইন ছিল? টিনটান অ্যাবে অনেকে আনসার করেছো। সলিটারি রিপার, শুধু সলিটারি না, সলিটারি রিপার, শস্য কর্তনকারী, নিঃসঙ্গ শস্য কর্তনকারী। রিপার মানে হচ্ছে যে ফসল কাটে, আর সলিটারি মানে হচ্ছে নিঃসঙ্গ, অ্যালোন, ঠিক আছে, আইসোলেটেড যাকে আমরা বলি, নিঃসঙ্গ শস্য কর্তনকারী। কবিতার লাইন হচ্ছে দ্য মিউজিক ইন মাই হার্ট আই বোর ইট ওয়াজ হার্ট নো মোর। অনেকে আনসার দিছো সলিটারি রিপার, ঠিক আছে। রিপার বানানটা ভুল লেখছে একজন, সেহেতু একটু করে নিও, সলিটারি রিপার। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ লাইন ছিল চাইল্ড ইজ দ্য ফাদার অফ দ্য ম্যান, এটা কোন কবিতার লাইন ছিল? যেটার একটা সাবটাইটেল ছিল কি? দ্য কি মাই হার্ট লিপস আপ হোয়েন আই বিহোল্ড, মাই হার্ট লিপস আপ হোয়েন আই বিহোল্ড। রেইনবো, গুড, রংধনু, রেইনবো, রেইনবো, তো রেইনবো ছিল, রেইনবো কবিতার লাইন ছিল। অনেকে আনসার দিয়েছো, থ্যাংক ইউ। আমি এখন একটু ধৈর্য ধরে 2টা মিনিট থাকবো, আমি পুরো জিনিসটার রিভিউ দিচ্ছি। প্রথম হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে পড়তে হলে জানতে হবে যে সে কোন ধরনের লেখক ছিল। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইকুয়াল টু পয়েট অফ নেচার, এটা যেন মনে থাকে, এটা যেন আজীবনের জন্য গেঁথে যায়। সে হচ্ছে পয়েট অফ নেচার, প্রকৃতি নিয়ে যত লাইন দেখবা তাহলে ধরে নিবা যে এটা বেশিরভাগই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের হবে। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ পয়েট অফ নেচার ছিলেন 1798 সালে। কার সহযোগে? কোলরিজের সহযোগে রোমান্টিক লিটারেচারের ম্যানিফেস্টো হিসেবে লিরিক্যাল ব্যালেডস প্রকাশ করলেন, ঠিক আছে। এগুলো হচ্ছে জানার মতো তথ্য। তারপরে ওনার বিখ্যাত যে কবিতাগুলো, আমি এই কবিতাগুলো আবার বলতেছি, সবগুলো বিখ্যাত না, বিখ্যাত হচ্ছে মাইকেল, লুসি, প্রেলুড, টিনটান অ্যাবে, রেইনবো, ড্যাফোডিলস, অর্ডন ইমর্টালিটি, আর লন্ডন। লন্ডন কিন্তু আমি ছন্দে দেই নাই, ঠিক আছে। এই কবিতাগুলো হচ্ছে ওনার বিখ্যাত, সবচেয়ে বেশি বিখ্যাত কোটেশন আসতে পারে টিনটান অ্যাবি থেকে, রেইনবো বা মাই হার্ট লিপস আপ হোয়েন আই বিহোল্ড এটা থেকে, ড্যাফোডিল থেকে, আর হচ্ছে সলিটারি রিপার এবং অর্ডন ইমর্টালিটি থেকে। তাই এই 5টা কবিতা আমি চেষ্টা করব গ্রুপে তোমাদেরকে দেওয়ার, যারা কোটেশন কমন পেতে চাও, ঠিক আছে। তাহলে আমাকে তোমরা শেষ মুহূর্তে কমেন্টে কিছু কবিতা লিখো যেগুলো বিখ্যাত ছিল, আমি যেগুলা মনে রাখা তোমাদের জন্য ফরজে আইন, ঠিক আছে। এগুলো আমি আবার বলতেছি, বিখ্যাত কোনগুলা? মাইকেল বিখ্যাত ছিল, লুসি বিখ্যাত ছিল, প্রেলুড বিখ্যাত ছিল, টিনটান অ্যাবি বিখ্যাত ছিল, ড্যাফোডিল বিখ্যাত ছিল, রেইনবো বিখ্যাত ছিল, অর্ডন ইমর্টালিটি বিখ্যাত ছিল। তাহলে তোমরা কমেন্টে লিখো, তারপর আমি লাইভটা শেষ করে দেব। অনেকে অ্যান্সার করছো, আজকে লাইভটা অনেক হয়ে গেছে। আচ্ছা, কয়েকটা কবিতার নাম লিখো, তারপর আমি লাইভটা শেষ করে দেব। অনেকে ধৈর্য ধরে অনেকক্ষণ ছিলে। টিনটান অ্যাবে, মাইকেল, লুসি, অনেকে লিখেছো, ধন্যবাদ। সলিটারি রিপার, ঠিক আছে। ইনশাআল্লাহ আশা করি তোমাদের এই কবিতার নামগুলো তোমরা ভুলবে না,
একজনেরটা শুধু পাইছি, আফরোজেরটা শুধু পেয়েছি আনসার। তিনার আনসার পাইছি, মাইকেল লুসি, রেইনবো ড্যাফোডিলস, অর্ডন ইমর্টালিটি। সৌভাগ্যবতী উম্মত লিখছে, তারেক আজিজ তুমি শুধু 2টা লিখছো কেন? আচ্ছা, আজকের ক্লাস শেষ করে দিচ্ছি। যারা শেষ পর্যন্ত ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ মনের অন্তঃস্থল থেকে, গভীর থেকে। কারণ আজকের ক্লাসটার মতন ডিভার্সিটি ক্লাস কখনো হয়নি, কখনো এরকম ভেঙে ভেঙে কেটে কেটে যায় নাই। তো এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সবাই ভালো থাকবে। আর আজকের ক্লাসের এই আমার না চাওয়া সত্ত্বেও অপ্রত্যাশিতভাবে যে লোডশেডিং বা টেকনিক্যাল এররের জন্য ক্লাসটা হঠাৎ অফ হয়ে গেছিল, ক্ষমা চাচ্ছি। আর তোমাদেরকে বলছি তোমরা গুগল ফর্মে মাস্ট সবাই পরীক্ষা দিবে, ঠিক আছে? গুগল ফর্মে পরীক্ষা দেবে ইনশাল্লাহ। আজকে রাত্রেও আমি প্রশ্ন করবো। এই গুগল ফর্মে প্রশ্ন করতে আমার 1-1.5 ঘন্টা লাগে, এই ছোট ছোট প্রশ্নগুলো, কারণ 4টা অপশন লিখতে হয়, এগুলোকে আবার কারেক্ট আনসার লিখতে হয়। তা আমি যে 1-1.5 ঘন্টা আমার এত কিছু থেকে, যেমন ভাইবা আছে, রিটেন আছে, প্রিলি আছে, এগুলো ফলাইয়া তোমাদের জন্য পরিশ্রম করি, তোমরা যদি পরীক্ষাগুলো দাও তাহলে আমার পরিশ্রম সার্থক হবে। তোমাদের যে এই যে 300 টাকা খরচ করে ভর্তি হইছো, এই টাকাটা কাজে লাগবে, টাকাটা যেন কাজে লাগে। শেষ পর্যন্ত লেগে থাকো, কষ্ট হলেও ধৈর্য ধরে রেকর্ড ক্লাস বা লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড করো। আর শীটগুলো আমি আর যে বাকিগুলো ইনশাল্লাহ দেবো, শীট নিয়ে তোমরা টেনশন করবে না। তাহলে তোমরা সবাই ভালো থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।